যে আমার কোনো ভূমিকা থাকবে সেটাও আমি ভাবি। আমাকে বলো তুমি একটা টপিক দাও, আমি টপিক ভেবে ভেবে মানে ভাবনাটা ছিল দিয়ে দিলাম। আর আজকে রফিকুল বলছে যে আপনাকে বলতে হবে। আমি প্র্যাকটিক্যালি মানে কিছু বলার জন্য যে আমরা টাকার মধ্যে আছি, উই আর ইন দ্য মানি, এটা কি টপিক হবে? এক কথায় প্রকাশ, আমরা টাকার মধ্যে। শুধু যে গাজায় বোমা পড়ছে তা তো নয়, পৃথিবীর সর্বত্র আমরা দ্রুত উন্নতির দিকে যাচ্ছি, সমস্ত দ্রুত উন্নতির জায়গায় অজস্র উপদ্রুত অঞ্চল তৈরি হচ্ছে। সেই উপদ্রুত অঞ্চল হচ্ছে সেনাবাহিনী নিয়ন্ত্রিত বা কোনো জঙ্গি বাহিনী নিয়ন্ত্রিত বা কোনো কিছু, এবং সমস্তটাই যদি দেখা যায় যে আলটিমেটলি সেই যে মানুষগুলো এগুলোর মধ্যে আছে তারাও টাকার মধ্যেই আছে এবং সম্ভবত বুঝতে পারছে না যে টাকার বিরুদ্ধেও আছে। কারণ টাকা ইটসেলফ এমন একটা, টাকা কি, হোয়াট ইজ টাকা যদি বলি, যে আজকে আমার দিনে টাকা হচ্ছে সবচেয়ে বড় কমোডিটি, যেটা সমস্ত কমোডিটিকে নিয়ন্ত্রণ করছে। কারণ টাকা তো পণ্য কেনা বেচা হয়, টাকা কেনা বেচাটা তো আজকের দিনে সবচেয়ে মুখ্য কেনা বেচা পৃথিবীতে, এবং সেই মুখ্য কেনা বেচাটা প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে। তার বিশ্বায়ন ঘটে গেছে, গ্লোবালাইজেশন ঘটে গেছে, প্রতি মিনিটে টাকা কেনা বেচা হচ্ছে। এবং এই টাকা কেনা বেচা করছে যে যারা, তারা করছে দুটো কারণে করতে পারে। একটা হচ্ছে সেই টাকা দিয়ে সে জিনিসপত্র তৈরি করবে, প্রতিদিনের খাবার বা খাবার তৈরির, বা খাবার মানে জীবনের উপকরণ তৈরি। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে শুধুই টাকা কেনা বেচা হচ্ছে টাকার জন্যই, টাকাই সেখানে একমাত্র কারণ টাকা কেনা বেচা। এবং আজকের দিনে স্টক মার্কেটে আমরা সকলেই যারা এই জগতে আছে কম বেশি, তারা জানে যে সবচেয়ে প্রতিদিনের বাজার হচ্ছে ফিউচার মার্কেট। ফিউচারটাই এখন বর্তমানের বাজার। ফিউচারটা কি হবে আমরা জানি না, কিন্তু ফিউচারটার বর্তমান কেনাবেচা এখন সবচেয়ে বেশি বড় বাজার আছে, যে বাজারে ফিউচার কেনাবেচা হচ্ছে, আমাদের ভবিষ্যৎ কেনাবেচা হচ্ছে, ভবিষ্যৎ চাল, ভবিষ্যৎ ডাল, ভবিষ্যৎ গম ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই যে মানে মানুষ, আমরাই তো তৈরি করেছি টাকা, আমরাই তো তৈরি করেছি টাকা ইজ ইকুয়াল টু ক্ষমতা, আমরা তৈরি করেছি ক্ষমতা ইজ ইকুয়াল টু টাকা। মানুষই তৈরি করেছে, তো কোনো প্রাণী তৈরি করেনি, এটা মানুষেরই তৈরি, যে টাকাই হচ্ছে অমনিপোটেন্ট, টাকাই ঈশ্বর। ঈশ্বর তো টাকাই এখন, আর তো কোনো ঈশ্বর নেই। যত ঈশ্বর নিয়ে বাইরে আমরা গোলমাল দেখতে পাচ্ছি, এই কি হিন্দু কি মুসলমান, ইহুদি কি প্যালেস্টাইনীয়, এই সমস্ত বাইরের ছেলে ভোলানো লোক ভোলানো খেলা, কিন্তু আদতে তো খেলা করছে টাকাই। টাকাই তো ঈশ্বর একমাত্র, টাকাই সেই মনস্টার বা দৈত্য, যে সমস্ত তার যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলো দিয়ে আমাদের এই বর্তমান মানব সমাজকে বলা যেতে পারে যে একটা জালের মধ্যে গেঁথে ফেলেছে। এই জাল কেটে বেরোনোটা শুধু লেখাপড়ার কাজ না, এটা প্রতিদিনের কাজ হয়ে গেল। প্রতিদিনের কাজটা আমরা লেখাপড়ার ভেতরে নেব কিনা সেটা একটা প্রশ্ন, যে ইন এগেইনস্ট অ্যান্ড বিয়ন্ড মানি সিলেবাসের মধ্যে ঢুকবে কিনা। মানে কিভাবে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। হাউ, কিভাবে আমরা টাকার মধ্যে আছি, কিভাবে আমরা টাকার বাইরে বেরোতে পারি, কিভাবে আমরা, কিভাবে প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের প্রতিদিনের জীবনে, যে হাউ, কিভাবে আমরা এই যে মানে প্রতিদিনের যে মানে আমরা তো প্র্যাকটিক্যালি মানুষ তো এগিয়েছে, মানুষ তো ভালো থেকে ভালোতর পৃথিবীর দিকেই চলছে, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। আমরা যে দুঃখ এবং দারিদ্র্যের মধ্যে প্যালেস্টাইনে, এবং মজার ব্যাপার হচ্ছে প্রতিটি ধ্বংস স্টক মার্কেটে কনস্ট্রাকশন কোম্পানির শেয়ারের দাম বাড়িয়ে দিচ্ছে। মানে এটাই বাজার। বাজার তো, বাজার মানেই সেখানে কোনো মানুষ নেই, বাজার মানেই কোনো মানুষ নেই। আর টাকা মানেই তো বাজার, আর টাকার বাজারই সবচেয়ে বড় বাজার। আর বাজারে কোনো মানুষ নেই, বাজারে আছে আয়তার বায়ার আর সেলার। আমরা সবাই হয় ক্রেতা হয়ে গেছি,
বা হয়ে যাই প্রতিদিন, অথবা বিক্রেতা হয়ে যাই প্রতিদিন। এর বাইরে বেরোনোর কোনো উপায় নেই, হয় না। এবং আমরা একই সাথে ক্রেতা হই এবং বিক্রেতা হই, কারণ বিক্রি না করলে আমি কিনতে পারবো না। সবচেয়ে যার কিছুই নেই তাকে তার লেবারটা বিক্রি করতে হবে, তারই ভদ্ররূপ আমরা, যে আমরা কলেজে গিয়ে আমাদের পড়াতে হবে, তারই আমরা লেবার, আমরা পড়াচ্ছি মানে আমরা একটা লেবার দিচ্ছি, তার এগেইনস্টে মজুরি পাচ্ছি, না হলে আমরা খেতে পাবো না। আমাদের শ্রমশক্তি বিক্রি করতে হচ্ছে, তবেই আমি বাজারে গিয়ে চাল, ডাল, তেল, লবণ, 4টে বই কিনতে পারছি। তার মানে আমাকে একই সাথে এই সমাজে বেঁচে থাকতে গেলে একই সাথে ক্রেতা ও বিক্রেতা হতে হয়। যারা হতে পারে না, বাজারে তাদের স্থান নেই, বাজার ভিত্তিক সমাজেও স্থান নেই। তারা কারা? তারা শিশু, তারা বেকার, তারা বৃদ্ধ, যাদের পেনশন নেই বা বার্ধক্য ভাতা নেই, বাজারে কোনো স্থান নেই। তাহলে ওই যে বার্ধক্য ভাতা, বেকার ভাতা, এগুলো কেন? এগুলো কাদের দায়িত্ব দেওয়ার? সরকারের। আবার বাজারের কোনো দায়িত্ব? বাজার কেনাবেচার বাইরে কোনো শব্দের মধ্যে থাকতেই পারে না। মার্কেট ইকোনমিতে তার কোনো ভূমিকা রাখে, তাকে মার্কেটের উপযোগী হতে হবে, তাকে ক্রয়যোগ্য হতে হবে, এবং সেই ক্রয়টা বাজারের যে মজুরি, সে মজুরির মধ্যে হতে হবে। সে তার থেকে বেশি মজুরি পেলে তাকে দেবে না। তো এইটা এত রিয়ালিটি আজকের দিনে, এটা শুধু লেখাপড়ার বিষয় না, এটা আমাদের প্রতিদিনের জীবনকে গ্রাস করে ফেলেছে। এবার প্রতিদিনের জীবন থেকে বেরোতে চাইছে মানুষ। এটাও 21 শতকের আজকের দিনে গোটা পৃথিবী জুড়েই মানে ভিন্ন যাপনের জন্য লড়াইয়ের দিকে মানুষ ভাবতে শুরু করে দিয়েছে, একেবারে হাতে কলমে ভাবতে শুরু করে দিয়েছে। তারও নিদর্শন বহু পৃথিবীতে তৈরি হয়েছে, যেগুলো আসা দরকার লেখাপড়ার জগতের মধ্যেও, সিলেবাসের মধ্যেও, অ্যাডনের মধ্যেও আসা দরকার। এবং মানে এমনকি টাকার বিয়ন্ড মানি কিভাবে আমরা বাঁচতে পারি, তারও কিন্তু প্রচুর চর্চা শুরু হয়ে গেছে। পোস্ট ওয়ার্ক বলে একটা শব্দ উঠে আসছে। কস্ট অফ প্রোডাকশন আমাদের প্রায় জিরোর দিকে চলে এসছে। তো যেখানে কস্ট অফ প্রোডাকশন জিরোর দিকে চলে আসছে, সেখানে এত গোলমাল কেন? একটু যদি হাতে কলমে বসে ভাবা যায় যে কস্ট অফ প্রোডাকশন তো প্রায় জিরোর কাছাকাছি চলে আসছে, তাহলে সোসাইটালি আমরা খুব শেয়ারিং এটা খুব সহজভাবে করতে পারি। তার জন্য এত মাল্টিন্যাশনাল, এত ম্যানেজমেন্ট, এত তার মানে যে হিউম্যান ম্যানেজমেন্ট। হ্যাঁ, গ্রামের মানুষরা হসপিটালে যেতে চাইতো না রোগ নাড়া হলেও, এবং তারা রাতভর যাত্রা করত, নাটক করত। এমন কিছু খারাপ ছিল বলে আমার মনে হয় না, আমরা যদি আমাদের সঙ্গে ওদেরকে কম্পেয়ার করি। ফলে আমরা যে জায়গায় যাচ্ছি, এই ভোগবাদ, আরো অর্থ, সেই অর্থেরও তো একটা গরম আছে, সেই গরম তো আমাদেরকে গলিয়ে দেবে। ফলে আমার মনে হয় ওনার কথা এটাই, যে বিয়ন্ড মানি মানে এর বাইরে আমাদের যে সম্পর্কগুলো, দুই বন্ধুর কথা বলা, একসঙ্গে শুয়ে পড়ে চাঁদ দেখা, এগুলো মনে আরো গুরুত্বপূর্ণ। তো এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এখন রিনাউন্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মালদা কলেজের অ্যালামনি। আমার ভালো লাগছে, ওনারা বিশেষও এসছেন। আমাদের এখানে একটা ক্যাম্পও হচ্ছে, আপনার লাগবে না, আমরা একটা ডেটাবেস কালেক্ট করছি। একটা বড় সংখ্যক অ্যালামনি আমাদের লক্ষ্য। এই বইমেলা থেকে শুরু করে আগামী 6-8 মাস বা 1 বছরের মধ্যে অন্তত 1000 সাকসেসফুল অ্যালামনি। মালদা কলেজ 80 বছর পার হয়ে গেছে। ফলে এই 80 বছরে অনেক মানুষ আছেন বিভিন্নভাবে প্রতিষ্ঠিত, আর তাদের তথ্য আমরা সংগ্রহ করতে চাইছি। ফলে এখানে আমরা সেইটা রেখেছি। এর বাইরে কলেজে যা যা প্রকাশনা হয় সেটা আছে, আর প্রতিদিন একটা বিষয়ে বক্তব্য আছে, কুইজ কম্পিটিশন আছে। আর লাইব্রেরি বিভাগ একটা বিশেষ উদ্যোগ নিয়েছে, স্পেশাল রিডার ড্রাইভ। অর্থাৎ যারা কলেজের ছাত্র নয় অথচ কলেজের বইগুলো ব্যবহার করতে চায়, তাদেরকে আমরা অ্যাক্সেস দিচ্ছি। যে ছেলেটা কম্পিটিশনে পড়ছে, তাদের অনেক বই নেই, কিন্তু আমার কলেজে প্রচুর বই আছে। সেই বইগুলো আমরা সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি যে কোনো মানুষ, যারা কলেজে ছাত্রছাত্রী হতে পারে, নাও পারে, ইউনিভার্সিটি হতে পারে, এমনকি একেবারে যে মানুষটা কোনো পড়াশোনার সঙ্গে যোগ নেই অথচ ব্যক্তিগতভাবে পড়াশোনা করে, রিসার্চ স্কলার করে, এই সমস্তদেরকে নিয়ে আমাদের এই স্পেশাল ড্রাইভ। এটা আমি লাইব্রেরিয়ান আছে বলে বলছি, এটা খুব ভালো উদ্যোগ। যেহেতু লাইব্রেরিতে এত বই কেনা হয়, বইয়ের ব্যবহারই তো কম,
ফলে আমি চাইছি আরও বেশি ব্যবহার হোক, বা আমরা সকলে চাইছি। সেই ব্যবহারকে দু একটি বই হয়তো হারিয়ে যাবে, ফিরে আসবে না, সেটাকে ভাবনা রেখে নর্মাল লস না অ্যাবনর্মাল লস আমি বলবো না, তবু আমার মনে আমাদের এই ড্রাফটটা যাওয়া উচিত। বইগুলোকে শুধুই রেখে দেওয়া মানে ভীষণভাবেই কনজারভেটিভ অ্যাপ্রোচ ছিল যে বইটা হারিয়ে যাবে, ও দিলে ও দিয়ে যাবে না, কিছুটা যদি নর্মাল লসই ভাবি, ফলে তবু আমরা এই ড্রাফটটা দেব। তো এই মিলে আমি আমাদের আজকের বক্তা আমাদের কলেজের প্রাক্তন অধ্যাপক প্রভাস চৌধুরী, উনি ভীষণ এই ব্যাপারে আমাদের পথ দেখান, কলেজকেও পথ দেখাবেন। আমি এই বইমেলাতেও এই কথা বলে রাখবো। আর যারা শুনছেন, আগামী দিন আমাদের যে লেকচারগুলো আছেন, দর্শক বন্ধু বইপ্রেমী মানুষ যারা এসেছেন তারাও মঞ্চের সামনে আসুন, আমরা পরস্পর কথা বলবো। এটা লেকচার ঠিক বলবো না, একটা টপিক বলা হবে যেখানে কারো মতামত, যদি এখানে কেউ থেকে থাকে কিছু মতামত, দুই ছাত্র আছে আমাদের, মৌমিতা ম্যাডামরা আছেন, ছাত্রী আছে, তারা চলে এসে এখানে আমার মাইক্রোফোনটা নিয়ে এখানে একটু কথা বলো। শুনলাম প্রভাসবাবু যে বললেন, ভালো লাগছিল শুনতে। তা আমার একটা কথাই উনি বললেন, মানে আমার মাথায় আসলো, উনি বললেন যে মানুষ অর্থের পিছনে ছুটছে, নিশ্চয়ই ছুটছে, অর্থের পিছনে ছুটে মানুষ শেষ কোথায় হবে তার জানা নেই। আমি মালদা রামকৃষ্ণ মিশনের মহারাজের সঙ্গে একবার দেখা হয়েছিল, মানে বেশ কিছুদিন আগে। ওনার সঙ্গে মাঝে মাঝে আমি যেতাম ওখানে। তো যে সিঁড়ির একটা ছাদে একতলা গেলে একটা ছাদই দেখা যায়, মানে 5 তলা গেলেও ছাদ দেখা যাবে, মানে যতই উপরে উঠে ছাদই আছে। যাই হোক, কিন্তু আমারও একটা জিনিস মনে হয়েছে যে আমরা অর্থের পিছনে ছুটছি, এটার মধ্যে অন্যায় বা ঠিক দেখতে হবে আমাদের, এর মধ্যে এডুকেশন, অনেস্টি, ইন্টেলিজেন্সি, স্কিল, লেবার, এই 5টা জিনিস আছে কিনা। এই 5টা জিনিস যে কেউ অর্থের পিছনে ছুটে, আমার মনে হয় তাতে অন্যায় কিছু নেই। এর মধ্যে দরকার আছে, আপনার মধ্যে অনেস্টি থাকতে হবে, এডুকেশন থাকতে হবে, ইন্টেলিজেন্সি থাকতে হবে, স্কিল লেভেল থাকতে হবে, এইসব জিনিসগুলো থাকা দরকার। ও তার যদি মানুষ যদি অর্থ অনেক উপার্জন করে, আমার মনে হয় তাতে কোথাও দোষ নেই। আমি জানি এমন এমন লোক আছে, এখন যা টেকনোলজির যুগ, যে অল্টারনেটিভ ইন্টেলিজেন্স, এআই যে আবিষ্কার করছে, তার হয়তো এখন কয়েক লক্ষ বিলিয়ন ডলারের মালিক। তো এতে অন্যায় কিছু নেই, কিন্তু দেখতে হবে তার মধ্যে এই 5টা জিনিস আছে কিনা। সে যদি এডুকেটেড লোক হয়, সে যদি ইন্টেলিজেন্ট হয়, স্কিল লেবার দেয়, তাহলে অনেস্টি হয়, তাহলে কেন অন্যায় কিসের? কোনো অন্যায় নেই। শেয়ার মার্কেটও একটা এডুকেশনের ব্যাপার। শেয়ার মার্কেটে যদি কেউ ইন্টেলিজেন্টলি, সে এডুকেটেড হয়ে শেয়ার মার্কেটে সে যদি তার রেগুলার ফলোয়ার থাকে, তার এডুকেশন থাকে, তাতে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করে অনেক আর্ন করা যায়। মানে জাস্ট আমি বলছি, তার পলিসিগত তাকে চিন্তা ভাবনা করতে হবে যে সে এবার আর্ন করে যায় কিনা। কোনো অন্যায় নেই তাদের মধ্যে অর্থের পিছনে ছুটে, বেশি কিছু নাই। প্রভাসবাবু অনেক কিছু বলেছেন, ভালো লেগেছে ওনার বক্তব্য। আমার ক্ষুদ্র, আমার যেটা মনে হয়েছিল আমি সেটা বললাম। থ্যাংক ইউ। হ্যাঁ, না, এটা তো একজন মানে আমাদের এই যে, সেটা আমি কিন্তু আমাদের যে ব্যক্তি মানুষরা যে লড়াইটা করেন, তো সেই লড়াইটা সে যে মানুষের যে গুণাবলীগুলো কথা বললেন আপনি, এটা গুণাবলী হয়ে গেছে, কিন্তু এটা গুণাবলীর ব্যাপার না তো, এটা মানুষেরই বৈশিষ্ট্য। মানুষকে সৎ হতে হবে, এই প্রশ্ন আসে কেন? একটা অসৎ পৃথিবী আছে বলে তার পাশে, নইলে তো সত্যতা কথাটা আলাদা করে তো কোনো ব্যাপার ছিল না। আর মানে এই সবগুলোই মানুষের সহজ নিয়মে, মানুষের সহজ আত্মবাদ। হ্যাঁ, এটা একটা কম্পিটিটিভ মার্কেটে সেগুলোর একটা আলাদা লড়াই। একটা আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন পরীক্ষা দিতে হয়, তারা তো রীতিমতন মানে ভালো রকমের মেধার উৎকর্ষতা তৈরি না করতে পারলে ওই জায়গায় পৌঁছতে পারবে না। আপনি আপনার মেধার একটা উৎকর্ষ জায়গা তৈরি না করলে আপনি এই জায়গায় আপনি আসতে পারতেন না। এটা তো মানে ঘটনাই। আমি মানে মানুষ যে টাকার পেছনে ছুটছে, এটা আপনি যে সমস্ত গুণের কথা বলছেন বা সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে, তখন তার কাছে আর ছোটা ব্যাপারটা থাকে না, কিন্তু তার কাছে ছোটা ব্যাপারটা থাকে না, তার কাছে হয়তো চলে আসে। একজন মানুষ
আমার একটা প্রশ্ন, জানি না কতটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক ব্যাপারটা, মানে আমি আলোচনার জন্যই আর কি প্রশ্নটা করছি। আমরা জেনারেলি ইকোনমিক্সে পড়ে এসেছি ওই প্রাইস ডিটারমিনেশন ব্যাপারটা, যেটা জেনারেলি ওই হয় সাপ্লাই আর ডিমান্ড অফ আ কমোডিটি হিসেবে হয়। এবারে কমোডিটি যেটা আমরা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দিকেই আমরা জেনে থাকি মেইনলি, তাও টেকনিক্যাল নো হাউ যেটা রয়েছে সেটার প্রাইস ডিটারমিনেশন আজকাল হতে পারে যে সেটার থেকে কি তৈরি হচ্ছে, সেইটার থেকে তার প্রাইস হয়তো ডিটারমিনেশন হতে পারে। যে একটা প্ল্যান বা একটা কোনো মেশিনের একটা কাঠামো, একটা টেকনিক্যাল নলেজ আসলো, সেটা থেকে সেটা কতটা ডেভেলপ করলো, সেটার থেকে কি প্রোডাক্ট আসছে, সেখান থেকে হয়তো, যেহেতু টেকনিক্যাল নো হাউ ইজ আ কি বলবো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স নট কোয়ান্টিটেটিভ, এবারে সেখান থেকে কি কোয়ান্টিটি বেরোচ্ছে সেখানের প্রাইস ডিটারমিনেশন হতে পারে। কিন্তু কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স, যেরকম ধরুন এথিক্স, যেরকম ধরুন এই স্যার যেরকম বললেন অনেস্টি, যেরকম ধরুন বিবেক, এইগুলোকে আমরা কোনোদিন প্রাইস ডিটারমিনেশন করতে পারবো? আর যদিও করতে পারি, তাহলে সেটা কি লেভেলে, মানে সেটা ডিটারমিনেশনের স্ট্যান্ডার্ডাইজেশনটা কীরকমভাবে হবে, স্কেলটা কীরকমভাবে তৈরি হবে, যদি কিছু। এটা কোনো গল্পই হতে পারে না, গল্প হতে পারে না ইন দ্যাট সেন্স। মার্কেটে এথিক্সের কোনো জায়গা নেই। মার্কেটের একটাই এথিক্স হচ্ছে হাউ টু প্রফিট। যেখানে প্রফিট নেই সেখানে মার্কেট নেই। লস আছে কোনো মার্কেট আছে? হতে পারে না। টেম্পোরারি হতে পারে, সাময়িকভাবে হতে পারে, কিন্তু লং রান লসে চলছে এরকম কোনো মার্কেট হতে পারে। আর কোনো এথিক্সের কোনো মার্কেট নেই। এইটাই তো প্রশ্ন, যে উনি বলছেন অনেস্টি, মার্কেটে কোনো অনেস্টি ডিসঅনেস্টির কোনো মূল্যই নেই। মার্কেটের কোনো মূল্য নেই। সমাজ জীবনে উনি বলছেন যে আমাদের এটা করতে হবে, এটা উনি মার্কেট থেকে বেরিয়ে এসে কথাটা বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। উনি হাসপাস করছেন, কারণ ওনাকে হাসপাস করতেই হবে। কারণ উনি বলছেন যে ন্যায়সঙ্গতভাবে অর্থের পেছনে ছুটবেন। এটা অর্থ একমাত্র প্রেম। ওই রবীন্দ্রনাথের ওই গানটা সত্য, ন্যায় অন্যায় জানি না শুধু তোমারে জানি। এই যে তোমারে জানি, এই তোমার এটা হচ্ছে টাকা, অর্থই শুধু জানি। মানে এটা ইটসেলফ এমন একটা ডাইনামিজম আমরা তৈরি করে ফেলেছি। এই ডাইনামিজম আমাদের কোনো কথা শুনবে না, এবং যেটা মারাত্মক বিপজ্জনক হয়ে উঠেছে, ও যেটা বলতে চাইছে যে একটা কিছু তৈরি হচ্ছে, তার প্রাইস ডিটারমিনেশন বা তার একটা প্রাইস ভ্যালু বলছে, আর আমি বলছি যে ভ্যালু শূন্য হয়ে যাচ্ছে। এদিকে ভ্যালু শূন্য হয়ে যাচ্ছে প্রাইসের দিক থেকে, অন্য দিক থেকে টাকার ইনিশিয়াল স্টেজে টাকার জন্ম হচ্ছিল যে কোনো একটা ফিজিক্যাল কমোডিটির তুল্য মূল্য। 10 কিলো গম সমান 1 গ্রাম সোনা, এটা হচ্ছে একটা তুল্য মূল্য হলো। এবার 1 গ্রাম সোনার যতটুকু টাকা, সেই টাকাটা হচ্ছে এত 10 কিলো গমের মূল্য হিসাবে। অর্থাৎ টাকাকে বেঁধে রাখা হয়েছিল, লাগাম পরানো হয়েছিল পণ্য মূল্য দিয়ে। এবার টাকা তখন শুরুটা কি ছিল, যে পণ্য উৎপাদক তার পণ্যটা কমোডিটিটা নিয়ে যেত, একটা বিনিময়ের মাধ্যম দিয়ে সে আরেকটা কমোডিটি কিনতো আর তার কমোডিটিটা বিক্রি করত। CMC। এবার এম নিজেই কমোডিটি হয়ে গেল, এম আগে চলে গেছে, এমই হয়ে উঠলো নিয়ন্ত্রক। এম কমোডিটি কিনে আবার এমন ভাবে বেচবে যাতে ওটা এম প্রাইম হয়, আর এম প্রাইম প্রফিট হয়। এই যে এম প্রাইম হয়, এই প্রাইম হচ্ছে সমস্ত কষ্টের বাইরে একটা প্রফিট হয়। সিম্পল হিসাব। কষ্টটা কিসের? কষ্ট প্রোডাকশনে, তার মধ্যে মজুরি আছে, যন্ত্রপাতি কাঁচামাল আছে, যদি জিনিস তৈরি হয়। তার সাথেই লাগাম পড়ানো ছিল সোনার মূল্যে টাকাকে, দীর্ঘকাল লাগাম পড়ানো ছিল। প্রথম বিশ্বযুদ্ধে এসে লাগামটা ঢিলা হয়ে গেল। এই ব্যাপারে আপনার কি সাজেশন? কি প্রশ্ন? স্যার, আমার নাম তো প্রিয়ান্তি পান্ডে, আমি ইকোনমিক্সেরই ছাত্রী।
সেকেন্ড ইয়ার। তো আমি যখন কলেজে ঢুকি স্যারের ক্লাস মাত্র 3-4 মাস পেয়েছি, মানে ফার্স্ট সেমিস্টারটা আর কি। তারপরে স্যার চলে যায়। তো ওই কদিন ক্লাস করে স্যারের মানে স্যার এত সুন্দরভাবে সহজভাবে প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে বলতো, মানে একদম মন ছুঁয়ে যেত। তাই জন্য আজকে যখন জানতে পেরেছি যে স্যার আসছেন এখানে বক্তব্য রাখবেন, তো মানে সব কাজ ফেলে রেখেও এখানে ছুটে এসেছি স্যারের বক্তব্য শোনার জন্য। তো স্যারের এই মূল্যবান বক্তব্যগুলো জীবনে অনেক কাজে লাগবে। হ্যাঁ, আর স্যারের এই অনেস্টি, স্কিল ডেভেলপমেন্ট সব কিছুই চেষ্টা করব রাখার জীবনে। হ্যাঁ, স্যার তো বললেন, অবশ্যই বুঝলাম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।